গত ২১শে জানুয়ারি ২০২৪ ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল পরীক্ষার ফাইনাল বা মেন পরীক্ষাটা কিন্তু সম্পন্ন হলো। আমরা আজকে এই ২৪ তারিখে যে মেন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সমাধান আমরা আজকে ভিডিওয় করব। এটা সমাধান করব এবং সাথে, সাথে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখবো যে আগামী ফুড এসআই পরীক্ষা যারা দেবেন বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা দেবেন তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইদানিং আমি দেখছি যে কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, যে চাকরির পরীক্ষাটা হচ্ছে বেশ এই পরীক্ষার সাথে ওই পরীক্ষাটা কানেক্ট আছে। কিছু, কিছু প্রশ্ন কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাচ্ছে। তো বেশিরভাগ অঙ্ক, বেশিরভাগ রাজ্য সরকারের যে পরীক্ষা হচ্ছে আমি প্রায় দেখছি অনেকটা কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় তার অঙ্কগুলো কিন্তু প্রায় কপি করা হচ্ছে। আবার কেন্দ্র সরকারের যে পরীক্ষা হচ্ছে রাজ্য সরকারের থেকে কিছুটা আবার কপি করা হচ্ছে। অনেক প্রশ্নের উদাহরণ সেরকম আছে। তো এই যেমন এই ১ম প্রশ্নটা আমি যখন আপনাদের করাবো তখন আপনারা এই প্রশ্নটা কিন্তু এর আগেও আমি একটা পরীক্ষায় দেখেছি যে এই প্রশ্নটা পড়েছে। বা এরকম প্রশ্নই কিন্তু এখানে অনেক প্রশ্ন কিন্তু আগে আপনি যে পরীক্ষা দিয়েছেন বা আগের যেসব পরীক্ষা হয়ে গেছে তার থেকে কিন্তু এসছে। তাই আপনাদের কাছে অনুরোধ, লেডি পুলিশ কনস্টেবল মেনের উত্তর দিলেও আপনারা যেন ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিলেও কিন্তু আপনারা এটা দেখবেন। যে এটা লেডি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার প্রশ্ন, এটা আমি দেখব না, এরকম করবেন না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে আজকে যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলো আপনারা দেখুন। সে ডব্লিউবিসিএস হোক। আর এবার তো কোনো কথাই হবে না, কারণ ভ্যাকেন্সি কম, প্রার্থী অনেক বেশি। তাহলে ডব্লিউবিসিএস এর প্রশ্ন ছাড়া এখানে কিছুই আসবে না। মানে যথেষ্ট হার্ড অঙ্ক আসবে আর যথেষ্ট হার্ড জিকে আসবে। মনে হচ্ছে প্রশ্ন ইজি আসবে, ইজি কিন্তু প্রশ্ন আসবে না এবার ফুড এসআই পরীক্ষার জন্য। আপনাদের বারবার করে অনুরোধ করছি যে আপনি যেদিন থেকে ফুড এসআই পরীক্ষার ফর্ম ফিল আপ করে আসছেন সেই দিন থেকে মনে করুন যে আমার চাকরিটা করতে হবে, তাই কিন্তু আপনি সেখান থেকে হার্ড অ্যান্সার চেষ্টা করবেন। আর আমি আশা করি আপনারা চেষ্টা করে আসছেন। আজ নয় তো কোনোদিন নয়। আজ নয় তো কোনোদিন নয়। এই কথাটা মনে রেখে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন এবং এই যে প্র্যাকটিস সেটটা আমরা করছি, আজকের যে লেডি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার প্রশ্নটা আমরা করছি, সমাধান করছি, ধৈর্য ধরে দেখবেন এবং দেখবেন এখান থেকে অনেক টিপস এবং ট্রিক্স আপনি সংগ্রহ করতে পারছেন। তো চলুন আমরা শুরু করি এই প্রথম ১ নম্বরের প্রশ্ন। তো ১ নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। এখানে প্রথম প্রশ্ন আছে দেখুন, বায়ুমণ্ডল সর্বনিম্ন স্তরের নাম কি? এর অপশনে আছে ট্রোপোস্ফিয়ার, বির অপশনে আছে আয়নোস্ফিয়ার, সির অপশনে আছে স্ট্রাটোস্ফিয়ার, ডির অপশনে আছে মেসোস্ফিয়ার। দেখুন এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় আমি অনেক যেসব প্রশ্ন মানে যেসব পরীক্ষাগুলো কিন্তু হয়ে গেছে আমরা তার প্রশ্ন সমাধান করতে বসলে এই প্রশ্ন কিন্তু আমি অনেকবারই দেখেছি। আর আমাদের ক্লাস যারা নিয়মিত করেন তারাও দেখবেন এরকম প্রশ্ন কিন্তু আমরা বারবার করিয়েছি। ফুড এসআইয়ের জন্য করে ফুড এসআইয়ের জন্য তো আমরা জিকে প্র্যাকটিস করাচ্ছি, তাতেও আমরা কিন্তু এরকম প্রশ্ন ইতিমধ্যেই আপনাদের সামনে চলে এসেছে। এছাড়াও কিন্তু অন্যান্য যেসব কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা আপনাদেরকে জিকে বা অঙ্কগুলো প্র্যাকটিস করাই, সেখান থেকে কিন্তু অনেক অঙ্ক বা জিকে কিন্তু এই প্রশ্নে কমন এসছে। নিয়মিত চ্যানেলে ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা দেখবেন যে প্রায় প্রশ্ন কিন্তু আসছে। আর বেশি করে আমরা কিন্তু কর্মসংস্থান, সাফল্য বা অ্যাসিভার্সের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেইগুলো কিন্তু অনেক জোর দেই। আর আমরা জানি যে সাফল্য থেকে যে জিকে বা অ্যাসিভার্স থেকে যে জিকে বা কর্মসংস্থান থেকে যে প্র্যাকটিস সেট, জিকের প্র্যাকটিস সেট আর অঙ্কের প্র্যাকটিস সেট করায়, সেটা কিন্তু এই এই প্রশ্ন রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা করাই। তাই বন্ধুরা অনুরোধ যে এটা কিন্তু লেডি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা বলে যে এই প্রশ্ন আসবে না এরকম করবেন না। আপনি প্রশ্নগুলো ধৈর্য ধরে দেখবেন এবং তার সমাধান করার চেষ্টা করবেন। এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এর সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কিন্তু সর্বনিম্ন স্তর। এর দাগ হবে সঠিক উত্তর। পাশাপাশি ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে আরও কিছু কথা আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে আমরা কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে বাস করি। এই ট্রোপোস্ফিয়ার পৃথিবীপৃষ্ঠ থেকে ১০ কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়। আমরা মানুষেরা এই ট্রোপোস্ফিয়ারেই বাস করি। প্রায় সমাবহাওয়া এই সর্বনিম্ন স্তরেই ঘটে। এখানে বেশিরভাগ মেঘ দেখা যায়। তা ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে আপনারা বললাম, আরও কিছু ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে রাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাটোস্ফিয়ার, এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে ওজনের স্তরের উপস্থিতির কারণে উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে তাপমাত্রাও বৃদ্ধি পায়। ওজোন গ্যাস ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করতে সক্ষম হয় এবং শোষণের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের তাহলে স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাসটা থাকে, যার জন্য আমরা পৃথিবীর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমরা রক্ষা পাই। আর এই এই স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু সেই ওজোন গ্যাসটাই থাকে। এই অঞ্চলে সমস্ত বিমান উড়ছে, কারণ উচ্চ তাপমাত্রার কারণে কম অশান্তি রয়েছে। তাই মসৃণ ফ্লাইটই সম্ভব। তো আপনারা জানতেই পারলেন যে স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু বিমান ওড়ে। তো পাশাপাশি আপনারা এটা ইনফরমেশনটাও কিন্তু আপনারা পেয়ে গেলেন। এবার আপনাদের কাছে আসি, এখানে যে আছে ডির অপশনে মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে কিন্তু ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে কিন্তু তাপমাত্রা আবার হ্রাসও পায়। বেশিরভাগ উল্কা এই মেসোস্ফিয়ারে কিন্তু জ্বলে যায়। আর এই যে বির অপশনে আয়নোস্ফিয়ার আছে, এ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে রাখি। মেসোস্ফিয়ার স্তরের শেষ সীমা হলো মেসোপোজ। আর এই মেসোপোজের উপরেই প্রায় ৫০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে কিন্তু বলা হয় আয়নোস্ফিয়ার। আর এই স্তরের গ্যাসীয় কণাগুলি তড়িৎ আধানযুক্ত বা আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরটিকে কিন্তু আয়নোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে। এখানে কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে। এই স্তরের নিচের অংশ উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। স্তরটি থার্মোস্ফিয়ার নামেও পরিচিত। প্রখর সূর্যের কিরণের জন্য হালকা বায়ু দিয়ে গঠিত এই স্তর বায়ুমণ্ডলের মোট ভরের মাত্র ০.৫% আছে।
আরও বলে রাখি, ভূপৃষ্ঠের বেতার তরঙ্গগুলো আয়নোস্ফিয়ার স্তর ভেদ করে আর উপরে যেতে পারে না। আর এই পারে না বলেই এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, যা পৃথিবীতে ফিরে আসে। তাই বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রচারিত গান, বাজনা, নাটক, কবিতা, সংবাদ প্রভৃতি আমরা রেডিও মারফত বাড়ি বসেই শুনতে পাই, শুধুমাত্র এই আয়নোস্ফিয়ারের জন্য। তো আশা করি আমাদের ওই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লেগেছে। এবার আমরা করবো 3 দাগের এই অঙ্কটি। কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে সমান সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে? অর্থাৎ সমান সমান এ সাইডে যেটা হবে সমান সমান ওই সাইডেও সেটা হবে। তো দেখুন এই জায়গাটায় যে এর অপশান আছে, এই অপশানটা আমরা দেখব সমান হয় কি না। তো যোগ আর ভাগ, তো আমরা আসলে ভাগগুলো যেখানে আছে সেখানে যোগ করে দেবো, পরস্পর স্থান বিনিময় করে দিচ্ছি, চিহ্নের স্থান বিনিময় করে দিচ্ছি। ভাগ যেখানে আছে আমরা যোগ চিহ্ন করে দিচ্ছি। তো আমরা দুই জায়গায় ভাগ ছিল, দুই জায়গায় যোগ করে দিলাম, আর যেখানে যোগ আছে সেখানটায় আমরা ভাগ করে দিচ্ছি, এটা ভাগ করে দিচ্ছি। তো দেখুন এবার আমরা কি করব, এসব ক্ষেত্রে কিন্তু ভাগ আগে করতে হয়, তারপর গুণ করতে হয়, তারপর যোগ বিয়োগ করতে হয়। তো দেখুন এখানে আমরা যদি ভাগটা আগে করি তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে 2 গুণ 10 যোগ 3। তারপরে এখানে দেখুন, এখানে এই 4কে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এই 20কে যদি এই 4 দিয়ে ভাগ করা হয়, 20কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 5 20, তো প্লাস 5 থাকে, প্লাস 5কে আবার 5 দিয়ে যদি ভাগ করা হয়, এখানেও ভাগ, কারণ ভাগের কাজটা আগে করতে হবে। তো প্লাস 5কে ভাগ 5 করলে হয় 1, তো এখানে আমরা প্লাস 1 দিয়ে দিলাম, আর এখানে মাইনাস 1 থেকে গেল। তো এটা সমান সমান কত হবে? 23। ভাগের পরে গুণের কাজ করতে হবে। তো এখানে দেখুন 10 দিনও 20 যোগ এই 3, তারপরে প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম আমরা। এবার এটা সমান সমান 23। তো দেখুন এই যে 20 আর 3 23 সমান সমান 23 হচ্ছে। তার মানে এর অপশনটা এখানে সঠিক উত্তর। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো যে অঙ্কটি আমরা দেখবো সেটা হচ্ছে 4 দাগের এই অঙ্ক। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো দেখুন এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবেন। তো এরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন, এটার সঙ্গে এটা প্লেন ভাগ করে দেবেন। তো এইখানে 63 আমরা লিখবো, তাকে 29 দ্বারা ভাগ করে দেবো। তো এখানে 63 মানে 29 দ্বারা 63কে ভাগ করে দিচ্ছি, 63কে 29 দ্বারা ভাগ করে দিচ্ছি। তো এখানে কত হয়? তো এখানে 2 দিয়ে দিলে হচ্ছে 58, 29 দিলেও 58। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5 অবশিষ্ট থাকছে। তো এখানে বলছে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? তো হয়ে যাবে 5 উত্তর। ডিপ দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে 30 সেকেন্ডে এসব অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা দেখবো 5 দাগের এই প্রশ্নটি। মিজোরামের রাজধানীর নাম কি? ইম্ফল, ডিমাপুর, আইজল, কোহিমা। তো মিজোরাম, আইজল, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এ তো আপনি জানলেন মিজোরামের রাজধানীর নাম কি। তো এই প্রসঙ্গে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিচ্ছি। দেখুন মিজোরামের পূর্ব নাম ছিল কিন্তু মিজোসের ভূমি। মিজোরামের পূর্ব নামও জানলেন। তো এখন প্রশ্ন আসে, মিজোরাম কী জন্য বিখ্যাত, এটা কি আপনি জানেন? মিজোরাম ঘন বন আর উপজাতি, কয়েকটি হিল স্টেশন এবং অনেক জাতীয় উদ্যানের আবাসস্থল। এটি তার পর্যটন, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। আইজলের হিল স্টেশন মিজোরামের রাজধানী। সারা বিশ্ব থেকে মানুষের মিজোরামে আসে তার বন, প্রাকৃতিক দৃশ্যের মাঝে আরাম করতে এবং বিশ্রাম নিতে। মিজোরামের বিধানসভা হলো উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের একক কক্ষ বিশিষ্ট আইনসভা। বিধানসভা আসনটি রাজ্যের রাজধানী আইজলে অবস্থিত কিন্তু। আর বিধানসভা একক আসন নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত আইনসভার সদস্য কিন্তু 40 জন, অর্থাৎ মিজোরামের বিধায়কের আসন হচ্ছে 40টি। আর এই মিজোরাম এবং সঙ্গে অরুণাচল প্রদেশ কবে আপনার এ রাজ্যে পরিণত হয় জানেন? অরুণাচল প্রদেশ ফাউন্ডেশন ডে প্রতি বছর 20 ফেব্রুয়ারিতে স্মরণ করা হয়। যেদিন রাজ্যটি তার নাম পেয়েছে। মিজোরাম এবং অরুণাচল প্রদেশ উভয়কে কিন্তু 1987 সালের 20 ফেব্রুয়ারি রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। 20 ফেব্রুয়ারি 1987তে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে একটি অরুণাচল প্রদেশ একটি সম্পূর্ণ রাজ্যে পরিণত হয়। মিজোরামের সেরা পিকনিক স্পট কোনটি জানেন? শুনে রাখুন, ফাউংপুই পর্বত, সাংউই সিমতুই পুই নদী এবং ফাউংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এখানকার কিন্তু প্রধান পর্যটক বা আকর্ষণ কেন্দ্র। এটা কিন্তু ওখানকার সেরা পিকনিক স্পট। তো সঙ্গে আরও কিছু ইনফরমেশন, এই যে এর অপশান বলছে ইম্ফল। ইম্ফল কোথাকার রাজধানী জানেন? এটা কিন্তু ইম্ফল কিন্তু মণিপুরের রাজধানী। আর এই যে ডির অপশান আছে কোহিমা, কোহিমা কিন্তু নাগাল্যান্ডের রাজধানী। আর এই যে ডিমাপুর আছে, এই ডিমাপুর না হয়ে যদি দিসপুর হতো তাহলে তার রাজধানী হতো কিন্তু আসামের। তো আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। 8 থেকে একটা প্রশ্ন আছে দেখুন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো এখানে আছে ফ্যারেঞ্জাইটিস, কলেরা, ব্রঙ্কাইটিস আর মেনিনজাইটিস। তো বির অপশানের যে কলেরা আছে, তো আমরা এই কলেরা সম্বন্ধে একটু জেনে নিই। কলেরা বিব্রিয় কলেরা নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্ত্রে একটি সংক্রামক রোগ। এই ব্যাধি উপসর্গবিহীন অথবা মৃদু অথবা মারাত্মক হতে পারে। কলেরার প্রধান উপসর্গ হলো ঘন ঘন জলের মতো পায়খানা। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কলেরা কি জলবাহিত কোনো রোগ? তো অবশ্যই কলেরা কিন্তু একটি জলবাহিত রোগ। কলেরা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা সাধারণত দূষিত জলের মাধ্যমে ছড়ায়। আর যদি আমরা বলি এই কলেরা রোগের বাহকের নাম কি?
তাই এর সঠিক উত্তর হবে কিন্তু অন্ত্র। কলেরা একটি সংক্রামক রোগ যা কঠিন জলপূর্ণ ডায়রিয়ার কারণ হয়ে থাকে। যদি এর চিকিৎসা না করা হয় তবে জলশূন্যতা এবং এমনকি মৃত্যুও হতে পারে। এটি ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়াযুক্ত খাবার খাওয়া বা দূষিত জল পান করার কারণে কিন্তু এই রোগটি ঘটে। আর এই যে ডি অপশন আছে মেনিনজাইটিস, এই মেনিনজাইটিস সাধারণত ভাইরাস গঠিত রোগ। এই মেনিনজাইটিস সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য পরজীবীর সংক্রমণে হয়ে থাকে। আর যে সি অপশনে আছে ব্রঙ্কাইটিস, এটা কিন্তু শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়া সংক্রমণে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়া সংক্রমণে কিন্তু ব্রঙ্কাইটিস হয়। ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাত্রে প্রদাহ হয়। অস্বাস্থ্যকর পরিবেশে স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা ও ধূমপান থেকে কিন্তু এই রোগ হতে পারে। সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি ভোগে। তো এর সঠিক উত্তর যাবে কিন্তু ফ্যারেঞ্জাইটিস। ফ্যারেঞ্জাইটিস। তো ফ্যারিঞ্জাইটিস কি? তো ফ্যারিঞ্জাইটিস আসলে গলা ব্যথা, যাকে ইংরেজিতে বলা হয় ফ্যারিঞ্জাইটিস। প্রধানত ঠান্ডা বা ফ্লু এর জীবাণু সংক্রমণে গলায় এ ধরনের সমস্যা হতে দেখা যায়। অনেক সময় গলা ব্যথার জন্য গলায় শুষ্ক চুলকানি হওয়া সহ ঢোক গিলতে কিংবা খাবার খেতে সমস্যা হয়ে থাকে। তো আমরা এবার দেখব ৯ দাগের এই প্রশ্নটি। তো ৯ দাগের প্রশ্ন আছে দেখুন, কোনো সংকেত অনুযায়ী ১২৩ মানে ব্রাইট লিটল বয়, ১৪৫ মানে টল বিগ বয়, ৬৩৭ মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে কোন সংখ্যা ব্রাইট এর সংকেত বোঝায়? তো দেখুন এখানে কত সুন্দর এই সিরিজগুলো কীভাবে সমাধান করতে হয় দেখুন। তো আমরা এই যে 1 2 3 আছে এটা লিখবো 1 2, একটু ভাগ করে করে লিখবো 1 2 3। এটা সমান সমান কি? ব্রাইট, BRIGHT, ব্রাইট লিটল, LITTLE লিটল বয়, ব্রাইট লিটল বয়। আর এখানে আছে দেখুন ১৪৫, 1 4 5, এটা সমান সমান কি লিখবো? টল বিগ বয়, TALL, টল বিগ বয়। আর এটা সমান সমান কি লিখবো? ৬৩৭ সমান সমান 637। আজকের পরে আপনাদের কোনো ভুল হবে না এরকম সিরিজ। এখানে আছে বিউটিফুল, BEAUTI, বিউটিফুল FUL, বিউটিফুল লিটল ফ্লাওয়ার, TTLE, ফ্লাওয়ার FLOWER। তো দেখুন এই জায়গাটায় কীভাবে এই জিনিসের সমাধান করতে হয়। এখানে আমার প্রথমে যে ব্রাইট লিটল বয় আছে এর সাথে মিল আছে কোথায়? তো এখানে এই যে বয় আছে, এখানেও দেখুন শেষে বয় আছে, এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে বয়। তো আমার এই সিরিজে বয় আছে, এই সিরিজটাও বয় আছে। তাহলে আমি এই দুটোর মধ্যে মিল আছে কোথায়? এখানে যে বয়ের সাথে এই বয় মিল আছে, তো এই সংখ্যার মধ্যে মিল আছে কোনটায়? তো এখানে কিন্তু সংখ্যার মধ্যে ১ ১ মিল আছে। তো আমি এখানে কি লিখবো? BOY, বয় মিন্স 1। এবারে দেখুন, এবারে পরেরটা দেখুন, এখানে আছে আমার উত্তর চেয়েছে কিন্তু ব্রাইটের সংকেত কি? ব্রাইট। তো ব্রাইটের সংকেতটা আমি পরে আসছি, BRIGHT, ব্রাইট। ব্রাইট সমান কত আমার সেটা বার করতে হবে। তো বয় সমান 1 আমরা বার করলাম। এবার এখানে ব্রাইট লিটল বয়, তো আমার আছে কোনটা? লিটিল। তো লিটিলটা কোথায় আছে? আমরা লিটিল সমান, এই যে লিটিল আছে দেখুন, এই লিটিলটা কোথায় আছে? আর তো লিটিল এই একটা আছে, আর এখানে নেই, এই জায়গাটায় দেখুন একটা আছে লিটিল। তো এই লিটিলের সাথে এই লিটিল, এখানে কিন্তু এটার সাথে এটা কিন্তু সম্পর্ক আছে লিটিল। তাহলে এই লিটল সমান সমান আমি কত লিখবো? LITTLE, লিটল সমান সমান কত লিখবো? এখানে লিটল সমান সমান লিখতে হবে দেখুন, যেহেতু এটার সাথে এটার মিল আছে, তাই আপনার এই যে 1 2 3 আছে আর 6 3 7 আছে, তো এর সাথে মিল আছে কোনটা? 3। তো লিটল সমান সমান হয়ে যাবে 3। তাহলে ব্রাইট সমান সমান কত? তো ব্রাইট সমান সমান দেখুন এখানে 1 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 3 হয়ে গেছে। তো এখানে ব্রাইট লিটল বয়, এখানে 1 আর 3 হয়ে গেছে, তাহলে ব্রাইট মিন্স 2। তো ব্রাইটের সংকেত হবে 2। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে উত্তর করবো কি? সিদ্ধাক এর সঠিক উত্তর 2 হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা আছে দেখুন 10 দাগের প্রশ্ন, স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিলোমিটার পার ঘন্টা? তো এটাকে আমরা কি করব? কিমিতে পরিণত করব, মানে এটাকে আমরা ঘন্টায় পরিণত করব। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 45 মিনিটে যায় কতটা? 12 কিমি। তো 1 মিনিটে যাবে কতটা? তো 1 মিনিটে যাবে কিন্তু 12/45 কিমি। আর 60 মিনিটে কতটা? 60 মিনিটে কতটা যাবে? তো 60 কিন্তু উপরে গুণ হয়ে যাবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে 3 4 12 আর এখানে 3 15 45, 15 আর 60 কাটলে হচ্ছে 4। তো 4 4 16 কিমি। তো 16 কিমি পার ঘন্টা। এখন প্রতিকূলে যাচ্ছে 16 কিমি পার ঘন্টা, আর স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা। তো এখানে বলেছে স্রোতের বেগ কত? তার স্রোতের বেগ নৌকার বেগ মাইনাস স্থির জলে নৌকার বেগ মাইনাস প্রতিকূলের বেগ। তো এখানে হয়ে যাবে কত? এখানে 30 বিয়োগ 16 সমান সমান 14 কিমি পার ঘন্টা। তো এই সূত্রটা আমরা কী করে পারলাম? তো এখানে এই স্রোতের বেগ বার করতে গেলে স্রোত সমান সমান এখানে হয়ে যাবে, মানে স্থির জলে নৌকার বেগ বিয়োগ প্রতিকূলের বেগ।
এই অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে নৌকা স্রোতের একটা অঙ্ক দেওয়া আছে, তাতে কিন্তু 20 মিনিটের একটি ভিডিও। সেই ভিডিও যদি আপনি অঙ্কগুলো দেখেন তাহলে আপনার নৌকা স্রোত যাবতীয় সব অঙ্কগুলো কিন্তু নিমেষে আপনারা সমাধান করতে পারবেন। আর এইসব অঙ্ক কিন্তু বারবার আমরা প্র্যাকটিস করাই। এই যে 10 দাগের যে অঙ্কটা পড়েছে, এই 10 দাগের এরকম অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস করায়। তো আশা করি আগামী যে ফুটেজের পরীক্ষা আসছে তাতেও কিন্তু এরকম ধরনের অঙ্ক করবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 11 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। 5,600 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তো এই অঙ্ক আপনি কীভাবে সমাধান করবেন? তো এইসব অঙ্ক করতে গেলে আপনাকে প্রথমে ভাবতে হবে যে এখানে দেখুন প্রশ্নটা এখানে বলছে বিক্রয় মূল্য কত টাকা হতে হবে। কত পার্সেন্ট লাভ করতে গেলে 20% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য কত হবে। তো আমার আগে তো ক্রয় মূল্য চাই, তারপরে তো সেটাকে বিক্রয় করবো কত পার্সেন্ট লাভে সেটা দেখতে হবে। তো আগে আমরা ক্রয় মূল্য চাই, তারপরে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এই পর্যন্ত যদি অঙ্কটা সমাধান করি, যে এই পর্যন্ত অঙ্কটা মনে করুন আছে, এখান থেকে চাইছে আপনার জিনিসটার ক্রয় মূল্য কত, বা না চাইলেও আপনাকে ক্রয় মূল্যটা বার করতে হবে। তো একবার দেখুন 10% ক্ষতিতে বিক্রি করেছে, এবার বলছে 5,600 টাকায় আরও যদি বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে 18% লাভ হতো। তো এখান থেকে আপনি ক্রয় মূল্য কীভাবে বার করবেন? একদম সহজ সূত্র। আর এই অঙ্কগুলো কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস সেটে বারবার কিন্তু আপনাদের করাই। আমরা যে কর্মসংস্থান বা সাফল্য বা অ্যাসিভার্স থেকে যেসব প্র্যাকটিস সেটগুলো করায় তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো বারবার আসে। তো সেই যদি আপনারা আমাদের ক্লাস করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন যে এই অঙ্কগুলো আমরা কিন্তু সহজে নিমেষে সমাধান করি। খুব কম সময়ে আমরা এগুলো সহজে নিমেষে সমাধান করি। এই গত কয়েকদিন আগেও কিন্তু যে ফুটেজের একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম তাতে কিন্তু এই অঙ্কটা ছিল। এছাড়াও কিন্তু আমরা এই লেডি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষায় জন্য যে প্র্যাকটিস সেটগুলো করেছি তাতে কিন্তু এই অঙ্কই ছিল। তো এখানে তখন ছিল 5,600 টাকা ছিল না, তখন এখানে ছিল 560 টাকা। এরকম অঙ্কই আমরা করিয়েছি। তো আশা করি আমাদের দেওয়া অঙ্কগুলো ক্লাস যদি আপনারা করেন বা জিকে প্র্যাকটিসগুলো করেন, জিকে ক্লাসগুলো আপনারা করেন, তাহলে দেখবেন প্রায় সব অঙ্ক বা প্রায় সব জিকে আপনি কমন পাচ্ছেন। তো এই অঙ্কগুলো কিন্তু হুবহু আমার মানে আমার যে প্র্যাকটিস সেট করানো আছে সেই প্র্যাকটিস সেট থেকে কিন্তু এইসব অঙ্কগুলো হুবহু এসছে। শুধু জাস্ট এখানে 18 জায়গায় ছিল মনে হয় 12, এখানে 10 জায়গায় ছিল মনে হয় 8 সম্ভবত। তো এরকম অঙ্ক কিন্তু খুব সহজে সমাধান করা যায়। কীভাবে সহজে সমাধান করবেন দেখবেন, এই যে 5,600 টাকা আছে এটা আপনি উপরে লিখবেন। আর এখান থেকে সবসময় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করতে হয়। তো এখানে আমরা ক্রয় মূল্যটা আগে বার করব। তো এখানে আমরা মানে না চাইলেও আমাকে ক্রয় মূল্যটা বার করতে হবে। তো এখানে 5,600 টাকা লিখব, আর এই 10 আর 18 আছে, তো আমরা এই দুটো যোগ করব। 10 যোগ 18 ইন্টু কত 100। ব্যাস, এবার আমরা অঙ্ক সমাধান করে ফেলবো। ক্রয় মূল্যটা আমরা এখান থেকে পার করতে পারবো। তো 5,600 উপরে থাকলো, আর নিচে থাকবে কত 18 + 10 28 ইন্টু 100। তো আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে 28 × 56 মানে 200। 200কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 2-এর পিছনে 4টি শূন্য। তো এইটা কিন্তু এত টাকা কিন্তু ক্রয় মূল্য, 20,000 টাকা গাড়িটার ক্রয় মূল্য। এখন বলছে 20% লাভে বিক্রয় করতে হবে। এই 20,000 টাকার টিভিটার বিক্রয় মূল্য। তো এখানে বলছে 20% লাভে ওটা বিক্রি করতে হবে। তো 20,000 টাকার 20% লাভ বলতে এই 20,000 লিখবো আমরা, ইন্টু 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। তো 120/100 দিয়ে গুণ করে দেবো। ব্যাস, আমার অঙ্ক শেষ হয়ে গেল। এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য। তো 12 × 24, 24-এর পিছনে কটা শূন্য হবে? এই দুটো আর এই একটা, 3টি শূন্য হবে। তার মানে কত টাকা হলো? 24,000 টাকা। তো এখানে সঠিক উত্তর হবে ডিপ দাগ। আশা করি অঙ্কটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 12 দাগের একটা অঙ্ক আছে, দেখুন কত সুন্দর অঙ্ক। 4x - 3y আমরা এখানে বসলাম, 4x - 3y। আর এখানে ইস টু দেওয়া আছে, ইস টু দিয়ে এখানে 2x + 3y আছে সমান সমান 1/3। তো এটা হলে x = y সমান কত? তো আমরা এখান থেকে সহজেই ক্যালকুলেশন করবো। তো এখানে এটার সাথে এটা ক্যালকুলেশন করবো। তো এটা গুণ করবো, এটা বজ্র গুণ বলে, কোনাকুনি গুণ, বজ্র গুণ বলবে। তো 3 × 4 = 12x - 9y সমান সমান 2x + 3y। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে 12x আর 2x এই সাইডে আসলে -2x হয়ে যাবে। আর এখানে আমার 3y আছে, তো এই -9y সেটা গেলে কিন্তু +12y +9y। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে হয়ে যাবে কিন্তু 10x সমান সমান 9 আর 3 12y। তো আমরা এখানে দিতে পারি x = y সমান সমান 12:10। তো 12:10 কথার অর্থ হচ্ছে 2 দিয়ে ভাঙালে 5 দিন 6 দিনও 12 আর 5 দিনও 10। তো হয়ে যাবে 6:5। 6:5। তো x সমান সমান 6:5। তো দেখুন এখানে আছে এর দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। ইংলিশ প্রশ্ন করব না। এবার আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 14 দাগের এই প্রশ্ন। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? লখনৌ, দিল্লি, অযোধ্যা, কানপুর। তো এই যে নবাব ওয়াজিদ আলী শাহ, এ কিন্তু অযোধ্যার ছিলেন, অযোধ্যার নবাব ছিলেন।
নবাব ওয়াজিদ আলী শাহ। সিদ্ধাকের সঠিক উত্তর। ভিডি স্ক্রিনের উপরে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এনার নামই হচ্ছে ওয়াজিদ আলী শাহ। ইনি রাজত্ব করেছিলেন 13ই ফেব্রুয়ারি 1847 সালে অভিষেক হয়েছিল রাজত্বের, আর 11ই ফেব্রুয়ারি 1856 পর্যন্ত তিনি রাজত্ব করেন। এনার পূর্বসূরি ছিলেন আমজাদ আলী শাহ। আর এনার উত্তরাধিকার অর্থাৎ এনার ছেলে ছিলেন কিন্তু বিরোজিস কাদির। আর এনার জন্ম হয়েছিল 1822 সালের 30শে জুলাই, আর সেটা হয়েছিল লখনৌ, অযোধ্যা রাজ্যে। আর ইনি কিন্তু মারা গেছেন 1 সেপ্টেম্বর 1887 সালে। আর এনার পত্নীর নাম আলোমারা বেগম। এনার ফুল নাম মানে এনার সম্পূর্ণ নাম হলো আবুল মনসুর মির্জা মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ। এনার রাজবংশ ছিল ওব। আর এনার পিতা ছিলেন আমজাদ আলী শাহ। ধর্ম ছিল ইসলাম, শিয়া ইসলাম। ওয়াজেদ আলী শাহের প্রথম স্ত্রী ছিলেন আলোমারা, যিনি তার অপূর্ব সৌন্দর্যের কারণে খাসমহল নামে বেশি পরিচিত ছিলেন। ওয়াজেদ আলী শাহর স্ত্রী এত সুন্দর ছিল যে ওনাকে কিন্তু খাসমহল নামে বেশি পরিচিত ছিলেন। আর এনার দ্বিতীয় স্ত্রী মোহাম্মদী খানুম, যিনি বেগম হজরত মহল নামে বেশি পরিচিত। আর পাশাপাশি আর একটা ইনফরমেশন আপনাদের জন্য দিয়ে রাখি, অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ কিন্তু শেষ নবাব ছিলেন। ওয়াজেদ আলী শাহ ছিলেন অবদের একাদশ এবং শেষ নবাব। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি 1856 সালের ফেব্রুয়ারি মাসে তাকে অপশাসনের অজুহাতে পদচ্যুত করেছিলেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এখানে যদি প্রশ্ন কখনো কখনো এরকম পড়ে, অবদের নাম কি? অবধ হয় কার অবধের নাম কি? তাই অবধ, যেটা কিন্তু ইংরেজিতে AVADAIS, এর নতুন নাম হলো উত্তরপ্রদেশ, যেটাকে আমরা এখন উত্তরপ্রদেশ বলি। আর এখন যেটা অযোধ্যা, সেটা আগে বলা হতো আওয়াধ। তা আশা করি আমার দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা এবার আমরা দেখবো সেটা হচ্ছে সেটা আপনি দেখুন, এখানে আছে 15 দাগের প্রশ্ন। সম্প্রকাশ পত্রিকাটা কে সম্পাদন করতেন? তো এখানে আছে রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই সম্প্রকাশ এই পত্রিকাটি কিন্তু সম্পাদন করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সিদ্ধাকের সঠিক উত্তর। তো সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালের 15 নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা প্রতি সোমবার অন্তর বেরোতো। এই পত্রিকার প্রকাশ ছিল দ্বারকনাথের জীবনের শ্রেষ্ঠ কাজ। তো এখন প্রশ্ন হতে পারে, সোমপ্রকাশ পত্রিকাটি কে শুরু করেন? তো এর সঠিক উত্তর তখন হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1859 সালের দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন। নীল বিদ্রোহে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী ছিল? এটি ভারতীয় জনসাধারণের মুখপত্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ক্লারিয়ন ডেকে নিয়ে দূর দূরান্তের গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল। এটি প্রথম বাংলা সংবাদপত্র যা রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয়। আর আমরা যদি একটু দেখি কেন এই সোমপ্রকাশ পত্রিকাটি ব্রিটিশরা নিষিদ্ধ করেছিলেন, তো তারও একটা কারণ আছে। ম্যাগাজিনের সামাজিক মতাদর্শ এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি উদারনীতির দিকে ঝুঁকেছিল এবং এটি বিধবা পুনর্বিবাহ এবং নারী শিক্ষার পক্ষে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। কাবুলের ব্রিটিশ নীতির বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থানের জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে প্রকাশনাটি 1 বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল। আর সেটা ছিল কিন্তু 1878 সাল। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 16 দাগের এই প্রশ্ন। দেখুন, কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, কাক ইকুয়াল চড়াই। তারপরে বলছে চড়াই ইকুয়াল গরু, চড়াই ইকুয়াল গরু। গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, পাখা ইকুয়াল মোষ। তবে নিচের কোনটি প্রাণী নয়? নিচের কোনটি প্রাণী নয়? এই তো গাধা ইকুয়াল পাখা। পাখা যদি মোষ হয়, মানে পাখা ইকুয়াল মোষ। গাধা যদি পাখা হয়, পাখা ইকুয়াল মোষ। তাহলে নিচের কোনটি প্রাণী নয়? তো পাখা কোনোদিন প্রাণী হবে না। তো এটা হচ্ছে গাধা ইকুয়াল পাখা। পাখা মিন্স মোষ। তো এখানে আছে কাক, কাক মিন্স চড়ুই প্রাণী, চড়াই, চড়াই মিন্স গরু, এগুলো হবে না। গরু মিন্স গাধা, গাধা মিন্স পাখা। এর সঠিক উত্তর হিসেবে কিন্তু গাধা। গাধা কখনো পাখা হতে পারে না। গাধা মিন্স পাখা, যেহেতু এখানে বলছে কোনটি প্রাণী নয়, তা গাধাটা কিন্তু প্রাণী নয়। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে, দেখুন,
20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বরের সংখ্যা কত? তো দেখুন এই অঙ্ক আমি একদম সেম এরকম অঙ্ক কিন্তু আমি আমার প্র্যাকটিস সেটে গত মাসে গত মাসে মানে অর্থাৎ ডিসেম্বর মাসে প্র্যাকটিস সেটে কিন্তু করিয়েছি। এই তখন বারবার করে আপনাদের একটা কথা বলে রেখেছি যে এটা এরকম কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় আসে এরকম প্রশ্ন। আমি কিন্তু গত ডিসেম্বর মাসে যেসব ভিডিও আছে তার মধ্যে কিন্তু আমার এইরকম অঙ্ক প্র্যাকটিস সেটে এইরকম কিন্তু অঙ্ক আছে, একটা দেখবেন এরকম অঙ্ক আছে। মানে এটা সম্ভবত অ্যাসিভার্স বই কি ওরকম কোনো একটা প্র্যাকটিস সেটে আমরা কিন্তু এই অঙ্কটা পেয়েছিলাম। তো এখানে আছেন এই যে নম্বরের বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বরের সংখ্যা কত? তো এই জায়গাটায় একটা বিরাট বুদ্ধির পরীক্ষা। এখানে যদি বলতো যে প্রথম 20টি সংখ্যার সমষ্টি কত, তাহলে কিন্তু আপনি যেটা পেতেন সেটা আপনার অঙ্কটা সহজ হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু এখানে একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, তার মানে এখানে 20 পাতার সমষ্টি, মানে 20 পাতার বইয়ের সমষ্টি হচ্ছে 195, হারিয়ে যাওয়া একটা পেজ হারিয়ে গিয়েছে, তাতে দুটো পাতা থাকে, এ পাতা আর ও পাতায় একটা করে নাম্বার থাকবে। তো সেই হারিয়ে যাওয়া পাতার নাম্বারটা কত তাই এখানে বার করতে বলা হয়েছে। এখানে সোজা কথায় প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আমরা বার করব এই সূত্র দিয়ে, n ইন্টু n প্লাস 1/2, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এখানে n এর মান কত? 20, আর 20 প্লাস 1/2, তাহলে এখানে আমার কত হবে? 20 ইন্টু 20 যোগ 1 21/2, 2 আর 20 কাটবো 10, তো 21 10কে কত হবে? 210। আর এই 210টাকে আমরা কিভাবে সমাধান করবো? এই 210 থেকে 195টা বিয়োগ করে দেবো, যেটা আমার হারিয়ে গেছে সেই পেজ নাম্বারটা বেরিয়ে যাবে। তো এখানে আমরা কি পাবো? 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে 1, 9 আর 1 10, 10 আর কত হলে 11, 1 হলে 11, হাতে 1, 1 আর 2, 2 মানে 0, সাইডে 0 বসছে না, তাহলে এখানে আমার 15 পাচ্ছি। এটা বিয়োগ করলে তো 15 পাচ্ছি, মানে হারিয়ে যাওয়ার পাতাটির নাম্বার কত? 7 8 হবে। পরপর পাতার পেজ থাকে, 7 আর 8 হবে, তাহলে 15 হচ্ছে। তো এখানে বিদ্যাঘবের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। এই প্রশ্নটা তো আমি অনেকবার করেছি, অনেকবার। আমার এই যে ইউটিউব চ্যানেল মানে খোলার পরে যে প্র্যাকটিস সেট, জিকে প্র্যাকটিস সেট করেছি, মানে এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে, এই গীত গোবিন্দ কে রচনা করেন। আর এইসব প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে উত্তর আছে, অপশন আছে বল্লাল সেন, তানসেন, লক্ষণ সেন, জয়দেব। তো উত্তর করবো তার আগে আপনারা এই বল্লাল সেনকে, তানসেনকে, লক্ষণ সেনকে আপনি একটু শুনে রাখুন। বল্লাল সেন ছিলেন বঙ্গের শেষ রাজবংশের দ্বিতীয় রাজা। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেন। কুলজি গ্রন্থসমূহ থেকে জানা যায় যে তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের একটা ইঙ্গিত পায়। বল্লাল সেন ছিলেন বাংলার রাজা। তো ইনি রাজত্ব করেছিলেন 1158 থেকে 1179 পর্যন্ত। আর পূর্বসূরি ছিলেন বিজয় সেন। আর বল্লাল সেনের জন্ম হয় কিন্তু রামপলে, মৃত্যু হয় 1179 সালে, আর জন্ম হয় কিন্তু 1083 সালে। স্ত্রীর নাম ছিল রামদেবী। আর এনার বংশধর ছিলেন কিন্তু লক্ষণ সেন। পিতা ছিলেন বিজয় সেন, মাতা ছিলেন প্রভাবতী। তিনি বঙ্গের সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত। তিনি ছিলেন একজন পণ্ডিত এবং লেখক। ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর, অদ্ভুতসাগর তার উল্লেখযোগ্য রচনা। বল্লাল সেন তার দানসাগর গ্রন্থের শিক্ষাদান অধ্যায়ে শেখা ও শেখানোর আদর্শ পদ্ধতি ও প্রক্রিয়া বিষয়ে যথাযোগ্য আলোচনা করেছেন। ভূমিদান ও শিক্ষাদান নামক দুই অধ্যায়ে সেন আমলের বাংলার সংস্কৃতি, উচ্চশিক্ষার প্রচলিত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। বল্লাল সেন ছিলেন সেন বংশের রাজা। বিক্রমপুর ছিল সেনদের রাজধানী। আর যে বীর অপশনে যে তানসেন আছে, তো তানসেন ভারতের কিন্তু গোয়ালিয়রে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুকুন্দ মিশ্র ছিলেন একজন কবি। ছোটবেলায় তার নাম ছিল তনু মিশ্র। তানসেনের স্ত্রীকে ছিলেন হোসাইনী। তো আমরা যদি দেখি তানসেনের নামের অর্থ কী, তার পুরো নাম রামতনু পাণ্ডে। মোগল সম্রাট আকবর তাকে তানসেন উপাধি ভূষিত করেছিলেন। তানসেন নামের অর্থ যিনি সঙ্গীত দিয়ে থাকেন। তানসেনের প্রকৃতি নাম তাহলে কী আছে? রামতনু পাণ্ডে। ডির অপশানে যে লক্ষণ সেন আছে, এই গৌড়েশ্বরের লক্ষণ সেন মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি সেন বংশের সর্বশেষ এবং সার্বভৌম ও বাংলার শেষ হিন্দু রাজা। তিনি 1178 হইতে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার পূর্বসূরি ছিলেন তার পিতা বল্লাল সেন, আর তার মন্ত্রী ছিল কিন্তু হলায়ুত। লক্ষণ সেন তার রাজত্বকে কামরূপ, কলিঙ্গ, কাশী, প্রয়াগরাজ এবং দিল্লি পর্যন্ত বিস্তৃত করেন। তিনি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার উগ্র মাধব নৃসিংহর উপাসনা করতেন। তার উপাধি ছিল পরম বৈষ্ণব, পরম নরসিংহ এবং অরিরাজ মাধব শঙ্কর। তার রাজসভায় কবি ছিলেন জয়দেব। বিখ্যাত বৈষ্ণব পদাবলী কাব্য গীত গোবিন্দ রচনা করেন এই জয়দেব। ধৈ এবং শ্রীধর দাস তার রাজসভায় ছিলেন।
তো অবশ্যই আপনারা এখানে বুঝতেই পারলেন যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন কিন্তু রাজসভার সভাকবি ছিলেন কিন্তু জয়দেব, আর তিনি কিন্তু গীতগোবিন্দ রচনা করেছিলেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু জয়দেব। দ্বিদাগ হবে সঠিক উত্তর জয়দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। এখানে দেখুন 19 দাগের প্রশ্ন আছে, সুন্দর একটি প্রশ্ন, মানে এই প্রশ্ন এরকম প্রতিটা প্রশ্ন, এখানে আমি এই যে 19টা পর্যন্ত প্রশ্ন করছি, একটা প্রশ্নও দেখলাম না আননোন প্রশ্ন। সবই কিন্তু আমাদের প্র্যাকটিস সেট বা আমাদের ক্লাসে করানো হয়, জিকে প্র্যাকটিস সেটে ক্লাসে করানো হয়, আপনার যে রিজনিং ক্লাস করানো হয় তাতেও করানো হয়, আবার আপনার অঙ্ক ক্লাসেও কিন্তু এই সব অঙ্ক করানো হয়। তো আমরা এখানে 19 দাগের প্রশ্ন দেখবো, সোনার রাসায়নিক চিহ্ন কি? তো এখানে একটা সুন্দর প্রশ্ন, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার রাসায়নিক চিহ্ন এখানে দেওয়া আছে অপশন জি, এইউ, জিডি, এজি। তো এই প্রশ্নটার উত্তর সবাই ভুল করবে এই জায়গাটায়, যারা সংকেত সম্পর্কে আইডিয়া নেই, এই যারা চিহ্ন সম্পর্কে আইডিয়া নেই তারা কিন্তু সোনা, সোনাকে গোল্ড বলা হয়, GOLD গোল্ড এটা বলা হয়, তাহলে নিশ্চিত আমার এই জিডি হতে পারে। এটা দিয়ে উত্তর করে আসবে, করলে কিন্তু ভুল হয়ে যাবে তার এইটা উত্তর করলে কিন্তু তার ভুল হয়ে যাবে, চিহ্ন হয়ে যাবে কিন্তু সোনার চিহ্ন হবে এইউ। এইউটা কিন্তু সোনার চিহ্ন। এই চিহ্নটা কিন্তু প্রায় স্টুডেন্ট ভুল করে, এইউ কিন্তু সোনার চিহ্ন। যারা রসায়ন নিয়ে পড়েছে তারা কিন্তু আবার এটা সমাধান করতে পারে সঙ্গে সঙ্গে দেখলেই। তো 7-8-এর বইতে কিন্তু এইসবগুলো আছে। তো সোনার চিহ্ন হচ্ছে এইউ, বিদ্যাঘাবের সঠিক উত্তর। ক্লাস 10-এর বইতে একদম পরিষ্কার করে দেওয়া আছে সোনার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া, সোনার মানে প্রকৃতিতে যেসবগুলো ধাতু পাওয়া যায় তার উদাহরণ কি, এরকম কিন্তু অনেকটা দেওয়া আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এইউ, বিদ্যাকের সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। পাশাপাশি একটা কথা বলে রাখি, এখানে যে আছে এজি, ডির অপশানে যে এজি আছে, এজি হচ্ছে সিলভার। সিলভার, সিলভারের চিহ্ন হচ্ছে এজি, এটার নাম হচ্ছে সিলভার, মানে আপনার রূপা। সোনার চিহ্ন কিন্তু মানে এইউ, আর রূপার চিহ্ন এজি। আশা করি আপনাদের মনে থাকবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 20 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, কোন সাংকেতিক ভাষায় MYSORE কে SYMERO লেখা হয়? এই ভাষায় মুম্বাইকে কি লেখা হবে? তো আমরা এই যে এই সিরিজটা লিখব, MYSORE, আর এখানে লিখব SYMERO। এবারে দেখুন এই জায়গাতে তিনটি ক্যালকুলেশন করুন, এম এর সঙ্গে এম, এস এর সঙ্গে এস, ওয়াই এর সঙ্গে ওয়াই। এখন এখান থেকে আমরা চলে যাব এই জায়গাটায়, MUMBA কে কি লেখা হয়? তো আমরা যেহেতু এখানে আমরা দেখছি দেখুন এখানে SSMM, তো আমরা এইখানে প্রথম যে এম আছে, তো আমরা এখানে 1 নম্বর থেকে এখানে 3 নম্বরে চলে এলাম, তার মানে এর 1 নম্বরের সাথে এর 3 নম্বরে মিল আছে, তো আমরা এমটাকে বসিয়ে দিলাম। তো আমার এর সোজাসুজি এম হবে। 2 নম্বর ওয়াই, তো অপশান আছে আমার দেখুন, এই যে ইউ, মানে এইটা সমান কি লেখা যাবে, তাই এম এর নিচে এমই দিলাম, তাই ইউ এর নিচে ইউ হবে, কারণ এখানে দেখুন ওয়াই এর নিচে ওয়াই হচ্ছে, তাই ইউ এর নিচে ইউই হবে। এবারে দেখুন এস, তার মানে কি এই যে 3 নম্বর যেটা আছে সেটা কিন্তু এমই হতে হবে, এখানে 3 নম্বর এম আছে মানে 3 নম্বর এমই হবে। তো MUM, এই প্রথম তিনটে আমরা পেয়ে যাচ্ছি MUM, তো এখানে আমার অপশানে দেখবো MUM এর দাগে আছে, MUM কিন্তু আর কোনটাই নেই, তো প্রথম দুটো কিন্তু মিলে যাচ্ছে MU, কিন্তু 3 নম্বরে যে দেখুন MUM, এটা কিন্তু এই অপশানে আছে, তাই আমার এটা সঠিক উত্তর হবে এ, বাকিটা আর করতে হবে না, কারণ আমার এখানে 3টি মিলে গেছে, মানে প্রথমটাই এর সঠিক উত্তর, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি অঙ্কের ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? তো আমরা কি করব, আমরা জানি এটা ভাজ্য সমান সমান কত, ভাজ্য সমান সমান সেই ছোটবেলায় যেটা শিখে এসছে সেটা আমরা এবার এখানে লিখব, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য যেহেতু বার করতে বলেছে, তাহলে এখানে বলছে কি আমার ভাজক কত, তো এখানে ভাজকটা কত, ভাজক 135 আছে, তো ভাজক 135 দেবো। এবার বলেছে ভাগফল কত, ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগশেষ আমরা বার করতে পারি না এখনো, তাহলে ভাগশেষটা আমরা কত বার করব, এখানে বলেছে ভাজক ভাগশেষের 9 গুণ, তার মানে 135কে আপনি 9 দিয়ে ভাগ করুন, সেটা কিন্তু ভাগশেষ হয়ে যাবে, তার 9 × 135 অর্থাৎ ভাগশেষ 15। এখানে বলেছে না ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে ভাগশেষের 9 গুণ মানে ভাগশেষ যদি 15 হয় তাহলে ভাজক হবে 135। আর এখানে বলেছে ভাগফল কত, বলেছে ভাগফল ভাগশেষের 5 গুণ, তো ভাগশেষের 5 গুণ মানে ভাগশেষ 15, তো 5 × 15 = 75।
ভাগফল 75, তো এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক বেরিয়ে যাবে। তো 135কে আমরা কী করবো, 75 দিয়ে গুণ করবো। তো আমরা যদি 135কে 75 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তো হয়ে যাবে কিন্তু 10,125। এর সঙ্গে আপনি যোগ করবেন কত, এর সঙ্গে যোগ করবেন এই 15, তাহলে কত হবে 10,140। তো এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটি প্রশ্ন। 60 জনের একটি বিভাগ, বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, রামের স্থান ওপরের দিক থেকে 17 হয়। যদি রামের আগে 9 জন বালক থাকে তবে রামের পরে কতজন বালক আছে। ভালো করে বুঝবেন, 60 জন কিন্তু মানে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। তার মানে বালক যদি 20 হয়, বালিকা হবে কত, বালিকা হবে 40। বালকদের দ্বিগুণ বালিকা। এখন বলেছে রামের স্থান ওপরের দিক থেকে 17, রামের স্থান এই ওপরের দিক থেকে 17, তাহলে 20 জনের থেকে 17 জন মানে 3 জন থাকছে। যদি রামের আগে 9 জন বালিকা থাকে তাহলে এখান থেকে 9 যোগ করুন, তাহলে 9 3 12। তো বলেছে তবে রামের পরে কতজন বালক আছে, তো এখানে 12 জন বালক হবে। তো এর সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 23 থেকে প্রশ্ন আছে দেখুন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন। এটা তো জানা প্রশ্ন এবং সবসময় এটা কিন্তু যে কোনো প্র্যাকটিস সেটের জন্য, যে কোনো প্র্যাকটিস সেটের যে কোনো প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য এইসব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ পরীক্ষা মানে এইসব প্রশ্ন। তো এখানে অপশন আছে আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। তো টমাস রো কিন্তু ভারতে আসেন জাহাঙ্গীরের সময়। সিদ্ধাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন। 2023 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামি কিন্তু সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শামি। তিনি কিন্তু এই যে 22, 25, 23, 24 আছে, তো এখানে কিন্তু 7টি ম্যাচ খেলে তিনি 24টা উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। আর মোহাম্মদ শামি কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে কিন্তু 7 উইকেট পান, 7টি উইকেট পান কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এটা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 7টি উইকেট পান, সর্বোচ্চ 7টি উইকেট পান। এছাড়াও কিন্তু এই মানে এই সিরিজে, এই ওয়ার্ল্ড কাপ সিরিজে কিন্তু তিনি 5টি করে উইকেট পেয়েছেন 3বার। তার মধ্যে কিন্তু নিউজিল্যান্ডকেও প্রথম যেটা মানে এবার সিরিজে, এবার ওয়ার্ল্ড কাপে প্রথম যে ম্যাচটা খেলেছিলেন মোহাম্মদ শামি, সেটা কিন্তু ছিল হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাতে কিন্তু শামি পেয়েছিলেন 5টি উইকেট। পরে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধেও কিন্তু 5টি উইকেট পান, 5টি করে উইকেট পেয়েছে 3বার এই ওয়ার্ল্ড কাপে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে দেখুন, কোলোসিয়াম, রোম, বেথলেহেম, জিজ্ঞাসা চিহ্ন। তো এই কোলোসিয়ামের সাথে রোমের সম্পর্ক, বেথলেহেমের সাথে নিচের অপশনগুলোর মধ্যে কি মানে কোনটার সম্পর্ক। এখানে আছে কম্বোডিয়া, এখানে আছে প্যালেস্তাইন, এখানে আছে কাজাখস্তান, আর এখানে আছে ভ্যাটিকান। তো এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে বলবো। তবে তার আগে আমরা একটু দেখে নেবো রোমের সঙ্গে কোলোসিয়ামের কি সম্পর্ক আছে, আর বেথলেহেমের সঙ্গে এখানে কি হবে। তো এদের মধ্যে সম্পর্কটা আমরা দেখে নেবো কি সম্পর্ক আছে। তো বর্তমান ভিডিও স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি কোলোসিয়ামের ছবি। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপত্যকার ছাদবিহীন মঞ্চ। 25,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্লাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে। কোনো একসময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দের সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে ডোমিটিয়ানের শাসনকালে এটি কিন্তু আরও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। তো অবশ্যই আপনারা কোলোসিয়ামের মানে আদি নামটা জানলেন। আদি নাম আবার একবার বলছি, ফ্লাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলিতে কোলোসিয়াম অবহেলা, ভূমিকম্প এর নির্মাতা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের 1/3 বেশি এখনও ঠিক আছে। এই কোলোসিয়ামের বহির্গঠনের 1/3 এখনও পর্যন্ত ঠিক আছে। এর অবস্থান তাহলে আমি কি বললাম, এর অবস্থান কিন্তু রোমে। সর্বোপরি কোলোসিয়ামকে একটি শান্তির মন্দির বলা হতো। এর নির্মাণকাল ছিল কিন্তু 70 থেকে 80 খ্রিস্টাব্দ। এর নির্মাতা ছিল সম্রাট ভেসপাসিয়ান। এর আদিদাতা ছিলেন সম্রাট টিটাস। তো কোলোসিয়াম সম্পর্কে আপনারা অবশ্যই জানলেন। এবার দেখুন, বেথলেহেম মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইসরায়েলের অধিকৃত ও ফিলিস্তিনি আরব অধ্যুষিত জর্দান নদীর পশ্চিম তীরে অঞ্চলের একটি শহর। প্রায় 25,000 ফিলিস্তিনি অধ্যুষিত এই শহরের আদিতে 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ অধিবাসী খ্রিস্টান ছিল। তবে বর্তমানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। এই শহরটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা খ্রিস্টানদের মতে এই শহর যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আরবি ভাষাতে শহরটিকে বাইতলাহাম নামেও ডাকা হয়।
তো আমরা এখান থেকে জানলাম বেথলেহেম কিন্তু ফিলিস্তিনিতে অবস্থিত আর কলোসিয়াম কিন্তু রোমে অবস্থিত। তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্যালেস্তাইন। বিদ্যাগবের সঠিক উত্তর প্যালেস্তাইন। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন আছে দেখুন, বর্ণ শ্রেণীটি দেখে উত্তর দিন। এখানে যেটা লেখা আছে এই উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। সির পরে পি আছে কটা সংখ্যা সেটা দেখতে হবে আমার। এই একটা সংখ্যা সির পরে পি আছে কিন্তু আগে এ থাকবে না। সির আগে এ আছে পরে পি আছে, এটা হবে না। এই একটা আছে দুটো, এই একটা আছে তিনটে, মোট তিনটে আছে এখানে। এই একটা দুটো আর এই একটা তিনটে। তো এখানে হয়ে যাবে তিনটে আছে, এর অপশানের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার যে প্রশ্নটি দেখবো সেটা হচ্ছে 28 দাগের এই প্রশ্নটি দেখুন। এখানে প্রশ্ন আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সময় কত 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 বছর, বয়স সীমা কত বছর। তো এখানে অপশন আছে 60, 70, 62, 65। তো মানে ডির অপশানের সঠিক উত্তর 65 বছর কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়। আর এখানে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের অবসরপ্রাপ্ত বয়সের সময় হচ্ছে 62 বছর। তবে কিন্তু এটা কিন্তু 62 বছরে অবসর গ্রহণ করতে মানে অবসর গ্রহণ করার সময়, কিন্তু তারপরেও কিন্তু মানে আপিল করার সুযোগ থাকে। তো এটা কিন্তু হাইকোর্টের বিচারকদের ক্ষেত্রে হয়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে একটা প্রশ্ন আছে দেখুন, 30 দাগের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? জুল, ফারেনহাইট, ক্যালোরি, সেলসিয়াস। তো এখানে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে এই ক্যালোরি। আর তাপের একক, তাপ যেহেতু এক প্রকার শক্তি, তো জুল হলো এই শক্তির একক। শক্তির একক হচ্ছে জুল। আর যে ফারেনহাইট আছে আর সেলসিয়াস আছে, এটা কিন্তু উষ্ণতা পরিমাপক একক হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াস। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন আছে দেখুন, কোনো ব্যবসায়ী 700 টাকার মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি নিয়োগ করেন। ব্যবসায় শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লাভ্যাংশ পাবেন? তা কোনো ব্যবসায়ী কী করেন, 700 টাকা মোট মূলধনের মধ্যে রাম কী করেন, শ্যামের থেকে 200 টাকা বেশি দেন। এখানে বলছে শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। তা যদুর টাকা এক্স মনে করুন, তাহলে শ্যামের টাকা কত? শ্যাম এক্স প্লাস 400, কারণ যদুর থেকে 400 টাকা বেশি দেন শ্যাম। আর এখানে বলছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেন। রাম দেন তাহলে 200 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 400, তার সঙ্গে 200 যোগ হবে, তার মানে এক্স প্লাস 600। তো এই টাকার সমান কত? 7000 টাকা। তো আমরা আগে এটা বার করে নিই, এটা সমান 7000। তো এখানে একটা দুটো তিনটি এক্স, তাই এখানে 3x প্লাস 400 600 1000 1000। তো এখানে 3x সমান সমান কি লিখবো, এই মানে 7000 ওই দিকে চলে যাবে, আর 10 মানে 1000, 7000 বিয়োগ 1000 হবে। তো x সমান সমান কী হবে, 6000/3, তো হবে 2000। তো x সমান সমান 2000। তো x সমান সমান 2000 মানে এখানে যদুর আয় ধরেছিলাম x টাকা, তাহলে যদু কত? যদু পাচ্ছে, যদুর টাকা কিন্তু মূলধন, যদুর মূলধন 2000 টাকা। যদুর পরে আছে শ্যাম, শ্যামের টাকা কি? শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দেন, তাহলে 2400 টাকা। আর রাম কি করে? রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেন। রামের টাকা, রাম সমান সমান এর থেকে 200 টাকা বেশি মানে 2600 টাকা, 2600 টাকা। তো রাম শ্যাম যদুর এদের মূলধনের অনুপাত তাহলে কি হবে? তো এদের অনুপাত হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটাই করছি 2000:2400:2600। তো এখানে এটা হচ্ছে যদু, এটা হচ্ছে শ্যাম, এটা হচ্ছে রাম। তাদের অনুপাতটা আমরা এই শূন্য শূন্যগুলো কাটবো। তো এখানে আছে 20, 10 দিনও 20, 12 দিনও 24, আর 13 দিনও 26। এখানে বলেছে রাম কত টাকা লাভ্যাংশ পায়, তা রামের আনুপাতিক ভাগার কত হবে? রাম যেহেতু শেষে, তাহলে মোট টাকা লাভ হয়েছে 3500 টাকা। তো 3500 গুণ রামের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো, 13 বাই এখানে 12 দিনও 24, তো এখানে 12। তো 13 আর 12 কত হয়? 25, 25 আর 10 35, 35 দিয়ে ভাগ করে দেবো, তো 35 100 3500। তো এই জায়গাটা হয়ে যাবে 1300। রামের টাকা কিন্তু 1300 টাকা, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন আছে দেখুন 33 দাগের এই প্রশ্ন, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি/ঘন্টা হতে হবে? কত কিমি/ঘন্টা ছিল? তো সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 সময় অতিক্রম করে। 3/5 সময় মানে 20 ঘন্টার থেকে আমরা 3/5টা ক্যালকুলেশন করে বার করে নেবো। তো 4×5 20, 3×4 12, 12 ঘন্টায় কিন্তু কতটা যায়? অর্ধেক, প্রথম অর্ধেক অংশ যায় কিন্তু 12 ঘন্টায়।
এবারে বাকি থাকে ক ঘন্টা, তা 20 বিয়োগ 12 সমান সমান কিন্তু 8 ঘন্টা বাকি থাকে। এই 8 ঘন্টার মধ্যে তাকে কতটা যেতে হবে, আর হাফ যেতে হবে। তা 120-র হাফ কত, 60। সেই 8 ঘন্টার মধ্যে ওই 60 কিমি যেতে হবে। তাহলে ঘন্টায় গতিবেগ কত ছিল, তো ঘন্টায় গতিবেগ হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে 60 বাই এই 8টা হয়ে যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 27টা 56 আর 50টা 40 অর্থাৎ 7.5 কিমি পার আওয়ার। তো এখানে হবে সিদ্ধাগের সঠিক উত্তর 7.5 ঘন্টা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 35 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু অঙ্ক করে ক্যালকুলেশন করার কোনো বিষয় নেই। এখানে আমরা যদি এরকমভাবে করি তাহলেও কিন্তু আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে, এখানে যদি বলছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য, তো একটা যেহেতু এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তো এর মধ্যে আমরা অখণ্ড সংখ্যা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা একটা বৃহত্তম সংখ্যা বার করব। তো আমরা যদি এটাকে এরকমভাবে করতে পারি, তো একটা অখণ্ড সংখ্যা মানে দুটি যেহেতু অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা আমি এক্স ধরবো আর একটা সংখ্যা ধরবো x-1। কারণ একটা যদি পাস হয় তার পাঁচের থেকে 1 বিয়োগ করলে 4 আর কি। পরপর দুটি অখণ্ড সংখ্যা বলেছে, তো এদের বিয়োগফল কত বলেছে, তো এদের বিয়োগফল বলেছে 37। তো এটা বর্গের পার্থক্য 37, তো বর্গ বলতে এরকম বর্গই হোল স্কয়ার করে দিলাম, তার পার্থক্য কত 37, তো বিয়োগ 37 দিয়ে দিলাম। এবার এটাকে কি করবো, এক্স স্কোয়ার মাইনাস, এটা একটা সূত্র হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1। তো এখানে দেখুন, এখানে এই মাইনাসে এই জায়গাটায় এটা এই জায়গাতে এটা সূত্র হয়ে যাবে, এটা এই জায়গাতে এটা সূত্র হয়ে যাবে, আর এটা এই থাকলো, এটা সমান সমান 37। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে দেখুন এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে যাবে, আর এখানে প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। এটা সমান সমান 37 দেবো, দিলে এই এক্স স্কোয়ার কেটে গেল। তো এখানে 2x সমান সমান এই -1টা ওই সাইড গেলে +1, সেই ক্ষেত্রে হয়ে যায় 38, 37 এর 38, দিয়ে x সমান সমান হয়ে যাবে 19। তো যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তো একটা সংখ্যা ধরেছিলাম x, তাই x এর মান বেরোলো 19, আর একটা সংখ্যা কত x মাইনাস 19, x মাইনাস 1, তো x মাইনাস 1 মানে 19 মাইনাস 1, তাহলে এটা সমান সমান 18 হবে। তো একটা সংখ্যা 18, একটা সংখ্যা 19, বলছে বৃহত্তম সংখ্যা কত, তার বৃহত্তম সংখ্যা 19, অর্থাৎ দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 36 থেকে একটা প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত শব্দগুলির সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। দেখো, বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ। তো দেখুন, পাশাপাশি কয়েকটি বর্ণ মিলে কিন্তু হয় একটা শব্দ। তো এখানে এই বর্ণটা আগে, কারণ এই বর্গীয় জ একটা আর এই ল একটা। তো এখানে বর্ণ কিন্তু বর্গীয় জ, ল এগুলো কিন্তু বর্ণ। তো এই পাশাপাশি যুক্ত হয়ে কি হচ্ছে, জল। জল কিন্তু একটা শব্দ। তো এখানে একের পরে এসে যাবে পাস। তারপরে বলছে তারপরে আপনার এই জলটা কি হবে, এবারে এই যে পাশাপাশি কয়েকটা শব্দ যুক্ত করে তবে কিন্তু তৈরি হয় একটা বাক্য। তো জল, এখানে দেখাচ্ছে আমি জল খাবো। দেখুন, এটা পাশাপাশি এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই পাশাপাশি এই শব্দগুলো কিন্তু যুক্ত হয়ে একটা কি হচ্ছে, বাক্য। এই আমি জল খাবো একটি বাক্য হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে এরকম কিছু কিছু বাক্য যুক্ত হয়ে কিন্তু তৈরি হয় অনুচ্ছেদ, আর অনুচ্ছেদ পরে কিন্তু চলে আসে রচনা। অর্থাৎ এখানে আমি করতে পারি একের পরে 5, 5-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 4, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন আছে দেখুন, 38 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 160 মিটার। তার মানে যদি এরকম আমরা করতে পারি, পরিসীমা সূত্র যেহেতু 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত লিখতে পারি, 80। কারণ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 160, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 80 লিখবো, কারণ এখানে পরিসীমা যেহেতু 160 বলেছে, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 80 হয়। এবার বলেছে কি, দৈর্ঘ্য 10 মিটার কমালে, তার দৈর্ঘ্য মনে করো x, দৈর্ঘ্য মনে করো x, তাহলে দৈর্ঘ্যটা 10 মিটার কমাচ্ছি, তো x মাইনাস 10। প্রস্থ 10 মিটার বাড়ালে, তো প্রস্থ 10 মিটার বাড়ালে, তো প্রস্থ আমি যদি 10 মিটার বাড়াই তাহলে কি হচ্ছে, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। তার মানে কি, বর্গক্ষেত্রে পরিণত হওয়া মানে বাহু সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্থও হয়ে যায়, কিন্তু প্রস্থও কিন্তু হয়ে যাবে তখন x মাইনাস 10, তো এটা সমান সমান হয়ে যাবে 80। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে আমার হয়ে যাবে কিন্তু 2x, আর এখানে হয়ে যাবে 10 আর 10 20, -20 ওই সাইড গেলে +20, তো 80 সঙ্গে 20 যোগ করলে হয়ে যাবে 100, তো x সমান হয়ে যাবে 50। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো যদি দৈর্ঘ্য 50 হয়, দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমার 80 দেওয়া আছে, তার দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ এই 80 বিয়োগ 50 তাহলে হয়ে যাবে 30। দৈর্ঘ্য যদি 50 হয়, এক্স ধরেছিলাম দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য যদি 50 হয়, প্রস্থ তাহলে 30 হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র, তাহলে 50 × 3 30, 50 × 30 সমান সমান কত হয়, 50 × 30 মানে 1500 হয়।
তো ক্ষেত্রফল হবে 1500 বর্গমিটার, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। এখানে শুধু একটা জিনিস ঘুরিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য কমালে 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটা বর্গক্ষেত্র হয়। এখানেই কিন্তু উত্তরটা দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে আপনার সেটা বাহু সমান হয়ে যায়, বর্গক্ষেত্রের বাহু সমান হয়ে যায়। তাহলে আমি এখানে দৈর্ঘ্যের জায়গায় আমি প্রস্থটা, দৈর্ঘ্য যে পরিমাণ হবে প্রস্থ সেই পরিমাণ আমি লিখতে পারি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। চলে যাবো 39 দাগের এই প্রশ্নে। একটি বর্গাকার ভূমিবিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে ভিতরের প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে? তো অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন? তো আমি প্রথমে এই বাক্সটির ছবি আমি আঁকি নিলাম। তো এখানে আমার বলেছে দেখুন, একটি বর্গাকার ভূমির বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। তো আমি এই বাক্সটাকে যদি এটা একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বর্গক্ষেত্র, এটি একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্স। তো এই বাক্সের কিন্তু ক্ষেত্রফল বলেছে কত? 144 বর্গ সেন্টিমিটার। তো যদি ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 144কে আপনি রুট করুন, তাহলে আপনার কী বেরোবে? তো এটা রুট বেরোবে কিন্তু 12। তাহলে বর্গক্ষেত্রের ওই বাক্সের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12 সেমি। তো এখানে 12 সেমি কিন্তু প্রত্যেকটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমি যদি এটা যাচ্ছে ভূমি, এটা ভূমি, এটা কিন্তু বর্গক্ষেত্রকার যে বাক্স আছে সেই বাক্সের কিন্তু ভূমি কিন্তু এটা। তো এটার দৈর্ঘ্য যদি 12 হয়, এই জায়গাতে এটা যদি দৈর্ঘ্য 12 হয়, ভালো করে বুঝবেন, এটার দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে কিন্তু এটার দৈর্ঘ্য কিন্তু 12, আবার এটার দৈর্ঘ্য কিন্তু 12, এটার দৈর্ঘ্য কিন্তু 12। তো 12 সেমি কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তো এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 12 সেমি। তো এই জায়গাতে এইটা কত সেমি? এই জায়গাতে এটা কিন্তু বাক্সের ভিতরের অবস্থা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এটা কিন্তু আপনার উচ্চতা। তো এখানে উচ্চতাটা কত বলা আছে? 10 সেমি। তো এটা কিন্তু 10 সেমি। তাহলে এটা 12 সেমি, এটা 12 সেমি, আর এটা 10 সেমি। সেমভাবে আমি যদি হিসাব করি, তাহলে এই জায়গাতে এটা 12 সেমি, 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 কিন্তু এটা কিন্তু 10 সেমি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু বাক্সের ভিতরে এই অবস্থা। এখন যদি আমি এটার ক্ষেত্রফল বের করি, এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল আমার বলা আছে 144, এটার ক্ষেত্রফল আমার কিন্তু 144 বলা আছে। তাহলে এটা যদি 144 ক্ষেত্রফল হয়, উপরেরটাও কিন্তু 144 ক্ষেত্রফল হবে। পাশেরটা কত ক্ষেত্রফল হবে? তো একটা বাহুর দৈর্ঘ্য 12 আর একটা বাহুর দৈর্ঘ্য 10, তো 12 10 কে 120 হবে কিন্তু। এর পাশেরটার ক্ষেত্রফল কত হবে? 120 হবে। এর বিপরীতেও 120 হবে। এর নিচে 144, এখানেও 144 হবে। এখানে ক্ষেত্রফল যদি 120 হয়, এর আগে একটা সাইডে কিন্তু 120 হবে। তো এইভাবে কিন্তু এই 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে নির্ণয় করা যায় যোগ করে। এখন আমরা এটা করতে অসুবিধা, তাই আমরা এটা সূত্রের সাহায্যে সমাধান করব। সূত্রের সাহায্যে সমাধান করব কি? সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করে নেব। যে ভিতরে যে তলটা আছে, ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বার করে নেব। সেই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র? তো আমি এখানে ছোট করে লিখে নিচ্ছি, সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটা আমরা কি করব? তো এর সূত্র কিন্তু আছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। তো সূত্র যদি এই হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 12, কারণ বর্গক্ষেত্রের বাহু মানে ক্ষেত্রফল 144, সেখান থেকে আমরা বাহুগুলো বার করেছি 12। তাহলে এখানে হয়ে যাবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? তো দৈর্ঘ্য 12, প্রস্থ 12, তাহলে 12 12 144, গুণ করলে 12কে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 144, যোগ দৈর্ঘ্য কত? এখানে তারপরে যোগ যোগ কত আছে? প্রস্থ গুণ উচ্চতা। তা প্রস্থ কত? প্রস্থ 12, দৈর্ঘ্য 12, প্রস্থ 12, আর উচ্চতা কত? উচ্চতা 10, তা 12 10 কে 120, যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। তো উচ্চতা কত? উচ্চতা কিন্তু 10 আর দৈর্ঘ্য 12, তো 12 10 কে 120। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি হয়ে যাবে? তো এখানে হয়ে যাবে কিন্তু, এখানে দেখুন এই 2 গুণ এটা হয়ে যাবে কিন্তু 120 120 240, 240 আর 144, তাহলে হয়ে যাবে 384। 384কে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে 2 দিয়ে গুণ করি, তাহলে 4 দিনও 8, 8 দিনে 16, 6 হাতে 1, 3 দিনে 6 রেখে 7, 768। তো এখানে আমরা যদি 768 কি পেলাম? এই বাক্সটার কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল। তো এত বর্গ সেন্টিমিটার কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল। এখন বলছে 10 টাকা হিসেবে, বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসেবে কভারে পাত বসাতে কত খরচ পড়বে? তাহলে গুণ 10, তাহলে কত হবে? 7 6 8 0, 7680 টাকা। তো দেখুন এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজে সমাধান করা গেল। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 40 দাগে একটা প্রশ্ন আছে দেখুন, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার। তো এখান থেকে 10-12 দিন আগে আমি একটি জিকে প্র্যাকটিস সেট করেছি। তার এখানে প্রতিটা প্রশ্নের এই যে ব্যারোমিটারে কী কাজ, হাইগ্রোমিটারে কী কাজ, থার্মোমিটার কী কাজ, হাইড্রোমিটার কী কাজ, সব আমি আলোচনা করে দিয়েছি। আর সেখানেও কিন্তু এই বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা কিন্তু আছে। সেখানে প্রশ্ন আছে বাতাসের আর্দ্রতার পরিমাপ বা জলীয়বাষ্পের পরিমাপ, এরকম করে দেওয়া আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাইগ্রোমিটার, বিদ্যাগের সঠিক উত্তর। আমাদের জিকে প্র্যাকটিস সেটের যদি আপনারা ক্লাসগুলি করেন, তাহলে এইসব প্রশ্নের উত্তর আপনাদের কাছে কিন্তু জলের মতো সহজ হবে।
তো জিকে প্র্যাকটিস সেট আমরা যখন করাই তখন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডিটেলসে বলে দিই। তো এখানে এই সবগুলোর কিন্তু পরিষ্কার করে বলা আছে, তবুও একবার আপনাদের জন্য বলে রাখছি এই যন্ত্রগুলোর কী কাজ। তো এর অপশানে যে ব্যারোমিটার আছে, তো আমরা ব্যারোমিটার কাকে বলবো? যে যন্ত্র দিয়ে কিন্তু বাতাসের চাপ মাপা হয় সেই যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য এখনও নির্ভরতার সঙ্গে ব্যারোমিটার ব্যবহার করা হচ্ছে। বাতাসের চাপ সবসময় স্থির থাকে না, কখনো তা বাড়ে কখনো আবার কমে। তো এই বাতাসের চাপ মাপতে কিন্তু ব্যারোমিটার ব্যবহার করা হয়। আর এই ব্যারোমিটার যদি আমি দেখি, তো ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ১৬৪৩ সালে টরিসেলি এটা কিন্তু আবিষ্কার করেন। একজন ইতালি একজন ইতালীয় গণিতবিদ এবং পদার্থবিজ্ঞান ছিলেন। ডির অপশনে যে হাইড্রোমিটার আছে, এটি কিন্তু আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হিসেবে এই হাইড্রোমিটার ব্যবহার করা হয়। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের উদ্দেশ্যে এই হাইড্রোমিটার ব্যবহার করা হয়। সির অপশনে যে থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার হলো তাপমাত্রা নির্ণয়ের একটি বিশেষ যন্ত্র। মানুষের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হলে দেহের তাপমাত্রা পরিবর্তন ঘটে। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আমরা চলে যাবো পরের প্রশ্নে। অ্যাকচুয়ালি তাদের প্রশ্ন আছে, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কি হয়? তো আমরা এক সাইডে লিখবো কি রঞ্জন, আর এক সাইডে লিখবো ওই ভদ্রলোক। এখন এখানে বলছে এই ভদ্রলোক এই রঞ্জনকে দেখিয়ে বলছে তিনি হলেন আমার কন্যা। তার মানে ভদ্রলোকের কন্যা মানে ওনার মেয়ে, কন্যার পিতার, তার মানে উনি পিতার একমাত্র ভাই। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ভাই, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা যে প্রশ্ন দেখবো সেটা হচ্ছে 42 দাগের এই প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমাধিক পরিচিত ছিলেন? সৈয়দ আহমেদ খান, দাদাভাই নৌরোজি, খান আব্দুল গফ্ফার খান, মোহাম্মদ ইকবাল। তো এই যে এখান থেকে মানে ৩-৪ দিন আগে একটি জিকে প্র্যাকটিস সেটে আমরা এই সীমান্ত গান্ধী সম্বন্ধে আলোচনা করেছি। তো এই সীমান্ত গান্ধী কে ছিলেন? এখানে কিন্তু সির অপশন সঠিক উত্তর, খান আব্দুল গফ্ফার খান। আর মোহাম্মদ ইকবাল ইনি কিন্তু সারে জাহাজ সে আচ্ছা এই গানের মানে রচনাকারী কিন্তু মোহাম্মদ ইকবাল। ইনি কিন্তু পাঞ্জাবের অধিবাসী, কিন্তু এনার যে জন্ম যে পাঞ্জাবে, এখন কিন্তু বর্তমানে পাকিস্তানের কিন্তু অংশ সেই মোহাম্মদ ইকবাল যেখানে জন্মগ্রহণ করেন। 45 থেকে প্রশ্ন আছে, কোনো নিয়ম অনুযায়ী সিস্টারের সংকেত কোমক্সরা, আর ব্রাদারের সংকেত ওয়াজ এক্সট্রা এবং মেনি এর সংকেত বিএনএলকিউ হলে ওই ভাষায় মনিটর এর সংকেত কি? তো সিস্টার আমি এখানে লিখে নিচ্ছি SISTER, এটা সমান কি OMOXRA আর আরেকটা সংকেত আছে কি? আরেকটা সংকেত আছে কিন্তু ব্রাদার, BROTHER। ব্রাদারের সংকেত কি? ওয়াজ এক্সট্রা, WASXPRA। মেনি এর সংকেত, মেনিটাকে আমি এখানে লিখছি MANY, আর এর সংকেত হচ্ছে BNLQ। এখন BNLQ, এখন এখানে বলছে MONITOR, এটার সংকেত কী হবে? তো দেখুন এই এম এর সংকেত কী হবে? তো এই জায়গায় দেখুন এম এর সংকেত আছে কিন্তু বি, তো আমি দেবো এখানে বি আছে ছোটো হাতের, এখানে বি হবে ছোটো হাতের, তো আমি এখানে বি ছোটো হাতে দেবো। এখানে বি আছে ছোটো হাতের, তো আমি এখানে এম এর সংকেত আছে বি, এম এর নিচে আছে বি, তো আমি এম এর নিচে বি দেবো। এবার ও আছে, ও দেখুন এস এর ঘরে ও আছে, তো এখানে আমরা দেবো এস। তারপরে এন, তো দেখুন এইখানে আর করতে হয় না, কারণ বিএস প্রথমে আসে বিএস, তো বিএস আছে, ও এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে, তারপরে এরপরে এল আছে আর কিউ আছে, তো আমার এল হবে না কিউ হবে সেটা দেখতে হবে। তো আমার এরপরে এন আছে, এন এর মান কি আছে? এন এর নিচে কি আছে? এন এর নিচে এল আছে, তো আমরা এখানে দেবো এল। তার মানে আমার এটা হয়ে যাবে এর দাগের সঠিক উত্তর। তো 45 দাগের সঠিক উত্তর হবে এ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো যে অঙ্কটা এবার আমরা করবো সেটা হচ্ছে 46-এর এই অঙ্ক। এখানে 256:13, 567 এখানে কত? তো এই অঙ্কটা কিন্তু অনুপাত সমানুপাতের অঙ্ক না, এটা কিন্তু একটা রিজনিং অঙ্ক। এখানে দেখুন 5 আর 2 7, 7 আর 6 13, তো এখানে হয়ে যাচ্ছে 13, আর তাহলে এখানে 5 আর 7 12 আর 6 18, তো এখানে হয়ে যাবে 18, জিজ্ঞাসা জায়গায় 18 হবে। সিদ্ধা হবে সঠিক উত্তর। কত সুন্দর সহজে অঙ্ক সমাধান করা যায়।
তো এটা খুব ইজি প্রশ্ন, তো এগুলো কিন্তু অঙ্ক করে সমাধান করা যাবে না, কারণ এটা অঙ্ক নয়, এটা কিন্তু রিজনিং। তোমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে প্রশ্ন আছে দেখুন, 48 দাগের প্রশ্ন, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক। তো এই কান্ডালা এই সমুদ্র বন্দরটি কিন্তু গুজরাটে অবস্থিত। এটা কিন্তু সবচেয়ে ঐতিহাসিক একটা মানে সবচেয়ে পুরনো আর কি সমুদ্র বন্দর, সেটা হচ্ছে কান্ডালা, গুজরাটে অবস্থিত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এই 50 দাগের অঙ্ক থেকে কিন্তু পরবর্তী ভিডিও দেখবো। আজকের ভিডিও এই পর্যন্ত।